আজকে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাজমোহনের স্ত্রীর গভীরে আরেকটু ডুব দেব। হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম সজনীকান্ত দাশের অনুবাদ অনুসরণ করে। ঠিক। আর আজকে আমাদের ফোকাস অষ্টম পরিচ্ছেদ, সতর্ক করা না সশস্ত্র করা। ইন্টারেস্টিং শিরোনাম কিন্তু। আর শুরুটাও বেশ নাটকীয়। গভীর রাত, মাতঙ্গিনী নামে একজন চরিত্র, সে প্রায় হন্তদন্ত হয়ে তার বোন হেমাঙ্গিনীর বাড়িতে এসে হাজির। আর এসেই একটা ভয়ঙ্কর খবর দেয়, তাই তো? একদম। সে জানায় বাড়িতে ডাকাতি হতে চলেছে। উফ, ভাবা যায় গভীর রাতে এই খবরটা পাওয়া স্বাভাবিকভাবেই পুরো বাড়িতে একটা চরম উত্তেজনা তৈরি হয়। তো আজকের আলোচনায় আমরা দেখব এই খবরটা পাওয়ার পর কি হলো, কে কিভাবে প্রতিক্রিয়া দেখালো। আর ওই শিরোনামের প্রশ্নটা, মাতঙ্গিনীর আশাটা কি শুধুই সাবধান করা ছিল, নাকি এর পেছনে আরও কিছু ছিল? একটা সশস্ত্র হওয়ার আহ্বান, সেটা নিয়েও কথা বলবো। আচ্ছা, তো মাতঙ্গিনী বোনকে খবরটা দিল, হেমাঙ্গিনীর কি অবস্থা হলো তখন? হেমাঙ্গিনী তো খবরটা শুনি ভয়ে একেবারে কাঠ। কথা বলতে পারছে না। একদম, শরীর কাঁপছে থরথর করে। সে যেন পুরো নিষ্ক্রিয় হয়ে গেছে ভয় পেয়ে। বাড়ির আরেকজন ছিল করুণা, তার কি প্রতিক্রিয়া? করুণা আবার অন্যরকম। সেও ভয় পেয়েছে অবশ্যই, কিন্তু তার প্রথম প্রতিক্রিয়া হলো আতঙ্কে চিৎকার করে ওঠা। তার মানে সে খবরটা ছড়িয়ে দিতে চাইছে। হ্যাঁ, কিছুটা সেরকমই। ভয় আর অন্যদের জানানোর একটা তাগিদ, দুটোই আছে তার মধ্যে। দেখুন, একই পরিস্থিতিতে চরিত্রদের প্রতিক্রিয়া কত আলাদা। ঠিক। হেমাঙ্গিনী পুরো জমে গেছে, করুণা চিৎকার করছে, আর মাতঙ্গিনী নিজে যে খবরটা আনল। মাতঙ্গিনী কিন্তু তুলনামূলকভাবে অনেক স্থির। সে পরিস্থিতিটা সামলানোর চেষ্টা করছে। সেই হেমাঙ্গিনীকে বলছে স্বামীকে মাধবকে খবরটা দিতে। কিন্তু হেমাঙ্গিনী তো নড়ার মতো অবস্থাতেই নেই। হ্যাঁ, সেই জন্য করুণাই ছুটে যায় মাধবের কাছে খবরটা দিতে। আর মাধব, বাড়ির কর্তা, সে কি সহজেই বিশ্বাস করল? না না, একেবারেই না। মাধব প্রথমে খবরটা উড়িয়েই দিতে চায়। উড়িয়ে দিতে চায় এত বড় একটা খবর? আর তারপর যখন সে শুনল যে খবরটা এনেছে মাতঙ্গিনী নিজে, তাও আবার এত রাতে, তখন ওর সন্দেহ আরও বেড়ে গেল, তাই না? ঠিক তাই। তার মনে হলো এত রাতে মাতঙ্গিনী একা একা কেন আসবে এই খবর দিতে। ব্যাপারটা তার ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না। সে কি বলল তাহলে? সে বলল মাতঙ্গিনীর নিজের মুখে না শুনলে সে বিশ্বাস করবে না। সে যাচাই করে নিতে চায়। এটা কি স্বাভাবিক ওর দিক থেকে, এই অবিশ্বাসটা? দেখুন, পরিস্থিতিটা ভাবুন একবার। গভীর রাত, একজন মহিলা আত্মীয় একা এসে এমন একটা ভয়ঙ্কর খবর দিচ্ছে, কিছুটা সন্দেহ হওয়াটা হয়তো অস্বাভাবিক নয়। মাধব সম্ভবত খবরের সত্যতা আর বিপদের গভীরতা দুটোই নিজে বুঝে নিতে চাইছে। হয়তো ভাবছে বাড়িয়ে বলছে কিনা, বাইরের পেছনে অন্য কোনো গল্প আছে কিনা। প্রস্তুতি নেওয়ার আগে নিশ্চিত হতে চাইছে। আচ্ছা, আর এদিকে মাতঙ্গিনী যে এত সাহস করে এত ঝুঁকি নিয়ে খবরটা দিতে এলো, সে নাকি আবার মাধবের সামনে যেতে ইতস্তত করছে। হ্যাঁ, এই জায়গাটা একটু অন্যরকম। সে ভগিনীপতি মাধবের সামনে আসতে প্রথমে রাজি হয় না। কেন? এটাই মাতঙ্গিনী চরিত্রটার একটা জটিল দিক। একদিকে সে সবাইকে বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞ, অন্যদিকে হয়তো তৎকালীন সামাজিক কিছু বাধা, সংকোচ, অথবা অন্য কোনো ভয়। সেটাও হতে পারে। হয়তো সে যার কাছ থেকে খবরটা পেয়েছে তাদের ভয় পাচ্ছে, অথবা মাধবের সামনে যাওয়ার অন্য কোনো ব্যক্তিগত কারণও থাকতে পারে। কিন্তু তারই দ্বিধা দেখে হেমাঙ্গিনী আর করুণার মনেও কিন্তু সন্দেহ জাগে। তাহলে কি পুরো ব্যাপারটা সত্যি নয়? কিন্তু শেষ পর্যন্ত তো সে রাজি হয়। হ্যাঁ, পরিস্থিতির গুরুত্বটা সে বোঝে, ব্যক্তিগত দ্বিধাকে সে সরিয়ে রাখে। এটাই তার চরিত্রের জোর। মাধবের ঘরে ঢোকার দৃশ্যটা কেমন ছিল? বেশ নাটকীয় নিশ্চয়ই। খুবই নাটকীয়। মাতঙ্গিনী ঘরে ঢুকে লজ্জায় দেয়াল ঘেঁষে দাঁড়ায়, মাথা নিচু করে। অথচ এই মহিলায় কিছুক্ষণ আগে একা আমবাগানে ডাকাতদের দেখে এসছে। মাধবও তো অবাক হয়ে যায় তাকে ওই অবস্থায় দেখে। হ্যাঁ, একটা থমথমে মুহূর্ত তৈরি হয়। একদিকে আসন্ন বিপদ, অন্যদিকে এই সামাজিক অস্বস্তি, ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ, সব মিলিয়ে খুব জটিল একটা পরিস্থিতি। মাধব কি বলে? মাধব প্রথমে একটু পরিহাসের সুরেই কথা শুরু করে, হয়তো পরিস্থিতিটা হালকা করতে চাইছিল। কিন্তু মাতঙ্গিনী ওসবের মধ্যে না গিয়ে সরাসরি কাজের কথায় চলে আসে। সে কি বলে? সে জোর দিয়ে বলে যে ডাকাতির খবর একদম সত্যি, আর চাঁদ ডুবলেই ডাকাতরা আক্রমণ করবে। মাধব কি তখনও পুরোপুরি বিশ্বাস করছে? হয়তো পুরোপুরি নয়। সে জানতে চায় মাতঙ্গিনী খবরটা কোথায় পেল, কিন্তু মাতঙ্গিনী উৎসের নাম বলতে চায় না। এখানেই রহস্যটা, তাই না? ঠিক। সে উৎসের বদলে মাধবের বিশ্বাস জেতার চেষ্টা করে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে সে। কি কথা? সে জিজ্ঞেস করে,
আমাকে কি তুমি ভুলে গেছো মাধব? তোমাকে আমি মিথ্যে বলতে পারি? ও, এটা তো খুব ব্যক্তিগত একটা প্রশ্ন। অত্যন্ত। এটা নিছক তথ্যের চেয়েও বেশি কিছু। এটা তাদের অতীতের কোনো বোঝাপড়ার দিকে ইঙ্গিত করে। সে যেন মাধবের ব্যক্তিগত বিশ্বাসটা চাইছে। মাধবের ওপর কোনো প্রভাব ফেলে? মনে হয় ফেলে, কারণ এরপরই মাতঙ্গিনী আসল তথ্যটা দেয়, যা পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেয়। কোন তথ্য? সে মাধবকে জিজ্ঞেস করে তার কাকার উইলটা কোথায় রাখা আছে, আর জানায় যে ডাকাতদের আসল উদ্দেশ্য হল ওই উইলটাই চুরি করা। উইল চুরি করা? হ্যাঁ, আর উইলটা নাকি একটা হাতির দাঁতের বাক্সে রাখা আছে। এই নির্দিষ্ট তথ্যটা তো খুব গুরুত্বপূর্ণ। একদম। এতক্ষণ মাধব হয়তো ভাবছিল এটা সাধারণ ডাকাতি বা উড়ো খবর, কিন্তু উইলের কথা, হাতির দাঁতের বাক্সের কথা, এই ডিটেলসগুলো শোনার পর সে চমকে ওঠে। তার মানে সে এবার বুঝতে পারে যে বিপদটা সত্যি। হ্যাঁ, কারণ তার মনে পড়ে যায় যে তার খুড়িমার সঙ্গে উইল নিয়ে একটা মামলা চলছে। সে সঙ্গে সঙ্গে দুটো ঘটনাকে মিলিয়ে ফেলে, বুঝতে পারে যে মাতঙ্গিনী বানিয়ে বলছে না, তার কাছে পাকা খবর আছে। পরিস্থিতিটা তাহলে এক লহমায় পাল্টে গেল। পুরো ঘুরে গেল। মাধব এবার বুঝতে পারে বিপদটা কতটা আসন্ন আর নির্দিষ্ট। এরপর মাতঙ্গিনী কি চলে যায়? যাওয়ার আগে সে মাধবের কাছে একটা প্রতিজ্ঞা চায়। প্রতিজ্ঞা? কিসের প্রতিজ্ঞা? সে অনুরোধ করে মাধব যেন কাউকে না বলে যে সে এসেছিল বা সেই এই খবরটা দিয়েছে, কারণ এটা জানাজানি হলে তার নিজের জীবন বিপদে পড়তে পারে। তার জীবন বিপদে পড়বে কেন? এই প্রশ্নটাই লেখক এখানে ঝুলিয়ে রেখেছেন। কেন তার প্রাণের ঝুঁকি? সে কাদের থেকে খবরটা পেয়েছে যে তাদের এত ভয়? সে কি ডাকাত দলের ভেতরের কেউ? এই রহস্যটা থেকেই যায়। আচ্ছা, তো মাতঙ্গিনী চলে গেল, এবার মাধবের কি করার পালা? মাধব আর এক মুহূর্ত দেরি করে না। সে মাতঙ্গিনীর বুদ্ধির তারিফ করে মনে মনে, আর বুঝতে পারে যে তাকে বিশ্বাস করেই ঠিক করেছে। এবার সে অ্যাকশনে নামে। একদম। এবার আমরা মাধবের অন্য একটা দিক দেখি। সে খুব দ্রুত একজন কার্যকর নেতা হয়ে ওঠে। বাড়ির প্রতিরক্ষার জন্য সে তৈরি হতে শুরু করে। কী রকম প্রস্তুতি নেয় সে? এখানেই তার নেতৃত্ব আর সাংগঠনিক ক্ষমতাটা বোঝা যায়। সে চটজলদি নিজের বিশ্বস্ত প্রজা, পুরনো লাঠিয়ালদের খবর পাঠায়, এমনকি পাড়ে আর চৌবে বংশের যারা পেশাদার দারোয়ান তাদেরও ডেকে পাঠায়। লোকবল জড়ো করা শুরু করে সে। হ্যাঁ, তারপর শুরু হয় বাড়ির প্রতিরক্ষার ব্যবস্থা। ছাদে লোক মোতায়েন করা হয়। কি নিয়ে? লাঠি, সড়কি, ইট পাটকেল যা হাতের কাছে পাওয়া যায়। সদর দরজায় পাহারাদার রাখা হয় তলোয়ার, ঢাল, বন্দুক নিয়ে। আর বাড়ির ভেতরের জিনিসপত্র, বিশেষ করে ওই উইলটা? সেগুলো সব সাবধানে সরিয়ে ফেলা হয়। টাকা পয়সা, গয়নাগাঠি আর অবশ্যই ওই উইল সমেত হাতির দাঁতের বাক্সটা সব বাড়ির একটা গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়। এই প্রস্তুতির বর্ণনাটা বেশ জীবন্ত। হ্যাঁ, এটা তৎকালীন জমিদার বাড়ির একটা বাস্তব ছবি তুলে ধরে। আবার এর মধ্যে কিছু ছোট ছোট ডিটেলস আছে যা বেশ মজার বা করুণ। যেমন? যেমন বাড়ির মহিলা আর বাচ্চাদের নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবার ওই পাচকটার কথা মনে আছে যে আগের দিন ঝগড়া করে ঘি জিতেছিল? হ্যাঁ হ্যাঁ। সে নাকি সেই ঘিয়ের পাত্রটা বগল দাবা করে পালিয়েছে। এই ছোট জিনিসগুলো পরিস্থিতিটার ভয়াবহতা আর মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া দুটোকেই ফুটিয়ে তোলে। সব প্রস্তুতি শেষ। তারপর একটা দমবন্ধ করা অপেক্ষা। চারদিক নিস্তব্ধ। চাঁদও ততক্ষণে ডুবে গেছে। এই সময় মাধবের মনে কি আবার সন্দেহ জাগে যে হয়তো কিছুই হবে না? একটু হলেও জাগে। এত আয়োজনের পর এই নিস্তব্ধতাটা যেন আরও বেশি করে চাপ সৃষ্টি করে। মনে হয় সত্যি কি আসবে ওরা? আর ঠিক তখনই খবর আসে। ঠিক তখনই খবর আসে পুরনো আমবাগানটায় আলো দেখা যাচ্ছে, সশস্ত্র লোকজনের আনাগোনা। যে বাগানটায় মাতঙ্গিনী ডাকাতদের দেখেছিল। একদম। উত্তেজনা অবার চরমে। দারোয়ানরা অধৈর্য হয়ে ওঠে, তারা ঝাঁপিয়ে পড়তে চায়। কিন্তু মাধব কি তাই করে? না, মাধব এখানেও মাথা ঠান্ডা রাখে। সে বোঝে অন্ধকারে প্রতিপক্ষের সংখ্যা বা অবস্থান না জেনে আক্রমণে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে সে কি করে? সে একটা অন্য কৌশল নেয়। সরাসরি লড়াইয়ের বদলে সে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চায়। কিরকম? সে তার সমস্ত লোককে একসাথে গলা ফাটিয়ে হুঙ্কার দিতে বলে। উদ্দেশ্য হল ডাকাতদের বুঝিয়ে দেওয়া যে বাড়ির লোক শুধু সজাগই নয়, তারা প্রস্তুত এবং সংখ্যায় অনেক। প্রথম হুঙ্কারের পর কি হয়? প্রথম হুঙ্কারের পর আমবাগান থেকে কোনো সাড়া আসে না, নিস্তব্ধতা। কিন্তু দ্বিতীয় হুঙ্কারের পর? দ্বিতীয় হুঙ্কারের পর বাগান থেকে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। লেখক বলছেন পৈশাচিক উল্লাসধ্বনি, যেন ডাকাতরা ভয় পাওয়ার বদলে উল্টে উল্লাস করছে বা ভয় দেখাচ্ছে। এতে তো বাড়ির লোক আরও ভয় পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তারা ভয় পেয়েও যায়।
এটা ডাকাতদের পাল্টা চাল হতে পারে, কিন্তু মাধব দমে যায় না। সে কি করে? সে নিজের লোকেদের মনোবল ধরে রাখার জন্য তৃতীয়বার আগের চেয়েও জোরে হুঙ্কার দিতে বলে। এটা আসলে একটা স্নায়ুর লড়াই। তৃতীয় হুঙ্কারের ফল কি হয়? এবার কাজ হয়। বাগান থেকে যে শব্দটা আসে সেটা অনেক দুর্বল শোনায়, যেন ডাকাতরা দ্বিধাগ্রস্ত অথবা পিছিয়ে যাচ্ছে। সত্যি কি তাই? হ্যাঁ, মাধবের লোকেরা সেটা বুঝতে পেরেই উল্লাসে ফেটে পড়ে। চিৎকার করতে থাকে, ওরা পালাচ্ছে, ওরা পালাচ্ছে। তার মানে মাধবের কৌশল সফল? একদম। কোনো রক্তপাত হলো না, সরাসরি কোনো সংঘর্ষ হলো না, অথচ শুধু বুদ্ধি, সাহস আর একজোট হয়ে শক্তি প্রদর্শনের মাধ্যমে সে ডাকাতদের হটিয়ে দিতে পারল। এটা কিন্তু মাধবের নেতৃত্বের একটা দারুণ উদাহরণ। বলে আরও কিছুক্ষণ অপেক্ষা করে, নিশ্চিত হওয়ার জন্য। হ্যাঁ, যখন দেখে যে আর কোনো সাড়া শব্দ নেই, পরিস্থিতি সত্যি শান্ত, তখন সে ভেতরের দিকে যায়। কার কাছে যায়? সেই নারীর কাছে যায় যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসে তাকে আর তার পরিবারকে বাঁচিয়েছে। সে যায় মাতঙ্গিনীকে ধন্যবাদ জানাতে। এইভাবেই তাহলে অষ্টম পরিচ্ছেদটা শেষ হচ্ছে। হ্যাঁ, একটা চরম উত্তেজনার পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শেষ হচ্ছে। তাহলে এই পরিচ্ছেদে আমরা দেখলাম অনেক কিছু: ভয়, সন্দেহ, সাহস, নেতৃত্ব, রহস্য, সব মিলিয়ে একটা টানটান পর্ব। নিঃসন্দেহে মাতঙ্গিনীর স্বয়নোচিত পদক্ষেপ আর মাধবের ঠান্ডা মাথার নেতৃত্ব একটা বড় বিপর্যয় রুখে দিল। মাতঙ্গিনী চরিত্রটা কিন্তু এই পর্বে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠল। অবশ্যই, তার সাহস, তার রহস্যময়তা, আবার তার দ্বিধা, তার দৃঢ়তা, এসব মিলিয়ে চরিত্রটা খুব জীবন্ত লাগে। বিশেষ করে তার তথ্য গোপন রাখা আর প্রাণের ঝুঁকির কথাটা অনেক প্রশ্ন তুলে দেয়। আর মাধবের পরিবর্তনটাও চোখে পড়ার মতো। সাধারণ অবস্থা থেকে বিপদের মুখে একজন বিচক্ষণ নেতা হয়ে ওঠা। ঠিক, তার ওই মনস্তাত্ত্বিক কৌশলটা, মানে সরাসরি সংঘাতে না গিয়ে হুঙ্কার দিয়ে প্রতিপক্ষকে ভয় দেখানো, এটাও কিন্তু খুব এফেক্টিভ প্রমাণিত হলো। আসলে এই ঘটনাটা তো শুধু একটা ডাকাতির গল্প নয়। না না, একেবারেই নয়। এর মধ্যে দিয়ে চরিত্রগুলোর আপসী সম্পর্ক, তাদের মনের ভেতরের ভয়, সাহস, সামাজিক নিয়মকানুনের চাপ, কর্তব্যের ডাক, অনেক কিছু ফুটে উঠেছে। আর কিছু প্রশ্নও তো থেকে গেল, তাই না? অবশ্যই, যেমন মাতঙ্গিনী কেন এত বড় ঝুঁকি নিল? তার আসল উদ্দেশ্যটা কি ছিল? শুধুই কি পরোপকার, নাকি এর পেছনে তার নিজেরও কোনো স্বার্থ ছিল? আর যদি তার এই ভূমিকার কথা জানাজানি হয়ে যায়, তাহলে তার কি হবে? এই প্রশ্নগুলোই বঙ্কিমচন্দ্রের লেখার বৈশিষ্ট্য। তিনি শুধু একটা গল্প বলেন না, পাঠককে অনেক ভাবনার খোরাক দিয়ে যান। একটা জিনিস ভাবছিলাম, যদি মাতঙ্গিনী না আসতো, অথবা এলেও মাধব যদি তাকে শেষ পর্যন্ত বিশ্বাস না করত। তাহলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারত, তাই না? এখানেই মাতঙ্গিনীর ওই মুহূর্তের সিদ্ধান্ত আর মাধবের তাকে বিশ্বাস করার সিদ্ধান্ত দুটোই গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। সত্যি খুব ইন্টারেস্টিং একটা পর্ব ছিল এটা। হ্যাঁ, দারুণ একটা অধ্যায়। পরের অংশে কি হয় জানার জন্য আগ্রহটা থেকেই গেল।